আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে জীবনী শক্তি। আজকে আমরা এই অধ্যায়ের একেবারে প্রাইমারি যে নলেজটা আছে, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম দিকের অংশ, অর্থাৎ জীবনী শক্তি ব্যাপারটা নিয়ে আজকে আমরা শিখব। তাহলে শুরু করা যাক। আমরা সময় নষ্ট না করে, ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, এবার আমরা জীবনী শক্তি ব্যাপারটা কি এটা নিয়ে আলোচনা করি। প্রথমে জীবনী শক্তি ওয়ার্ডটা একটু চিন্তা করলে কিন্তু অনেকটা গেস করা যায়। জীবনী শক্তি মানে জীবনের জন্য শক্তি। অ্যাকচুয়ালি জীবনী শক্তি হচ্ছে মানে জীব কর্তৃক তার দেহের জন্য যে শক্তি দরকার, সেই শক্তি উৎপাদন এবং এইটার ব্যবহারের যে মৌলিক কৌশল, এটাই কিন্তু জীবনী শক্তি। অর্থাৎ জীব তার দেহের জন্য যে শক্তিটা সে উৎপাদন করবে এবং সেটাকে সে ইউজ করার যে এই প্রসিডিউর, এগুলি হচ্ছে জীবনী শক্তি। মজার ব্যাপার হচ্ছে এই জীবনের শক্তি ব্যাপারটাকে আসলে কিন্তু অনেক বেশি বড় বা লেন্দি না বিষয়টা। এটা খুবই সিম্পল একটা টপিকস। আমরা এই বিষয়টা অনেক আগে শিখে ফেলেছি। মানে জীবনের শক্তি ওয়ার্ডটা আমরা না চিনলেও আমরা এটার মৌলিক বিষয়গুলো না আগে শিখে ফেলেছি। যেমন আমি যদি বলি জীবনী শক্তি হচ্ছে সালোক সংশ্লেষণ আর শ্বসন, তাহলে আসলে অবাক হওয়ার কিছুই নেই। এটাই সত্যি, জীবনের শক্তি ব্যাপারটা পুরোপুরি সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুটো দিয়ে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব এবং এটাই কমপ্লিট ব্যাখ্যা। কিভাবে? সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এটা আমরা একেবারে ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ক্লাস 5 থেকে পড়ে আসছি। আসলে কিন্তু সত্যি। কিভাবে আমরা এই সূর্য আলো শক্তিটাই আমরা কি করে ইউজ করি সেটা আমরা এখন দেখবো এবং এটাই আমাদের এই অধ্যায়ে দেখানো হবে। প্রথমত, সকল জীবের মধ্যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ, তারাই কিন্তু একমাত্র সূর্যালো শক্তিটাকে সরাসরি ইউজ করতে পারে। তাহলে এই সবুজ উদ্ভিদ সূর্যালো শক্তিটাকে ইউজ করলো এবং এই উদ্ভিদ থেকে সেই শক্তিটাকে আমরা গ্রহণ করলাম। এই যে প্রসিডিউর, এটাই জীবনী শক্তি। খুবই সিম্পল একটা ব্যাপার। অর্থাৎ সূর্য আলো শক্তি উদ্ভিদ ব্যবহার করবে, উদ্ভিদের কাছ থেকে আমরা নিব, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে জীবনী শক্তি। প্রথমত আসি, যেহেতু আমি বললাম জীবনী শক্তি দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন, অর্থাৎ ফটোসিনথেসিস এবং রেসপিরেশন। এই দুইটা, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুইটা ব্যাপার দিয়ে আসলে ব্যাখ্যা করা পসিবল। তাহলে আমরা যদি প্রথমত সালোক সংশ্লেষণের সেই একেবারে সিম্পল জাতীয় বিক্রিয়াটা আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ কি করবে? এটা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে এবং পানি মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করবে এবং এই গ্রহণকৃত কার্বন ডাই অক্সাইড এবং পানি এই দুইটি বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের উপাদান তাকে হেল্প করবে। কে কে হেল্প করবে? ক্লোরোফিল তাকে হেল্প করবে। ক্লোরোফিল কিভাবে হেল্প করবে? ক্লোরোফিলের মধ্যে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটি আছে, আমরা জানি 3 রকমের প্লাস্টিড পাওয়া যায় উদ্ভিদে। ক্লোরোপ্লাস্টিড মানে এটাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড আর একটা বলা হয় লিউকোপ্লাস্টিড। সো ক্রোমোপ্লাস্টিড দুই রকমের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টিড আবার এক রকমের, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। অর্থাৎ প্লাস্ট 3 রকমের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। এই 3 ধরনের প্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট যে সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট তাকে একটা স্পেস দিবে এই বিক্রিয়া করার জন্য। এই জন্য ক্লোরোপ্লাস্টটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে কোষের রান্নাঘর, আসলে যেখানে এই কোষের বিক্রিয়াটা হয়। সূর্যালোক যেটা, সেটা কি করবে? সূর্যালোক হচ্ছে এই বিক্রিয়া করার জন্য শক্তিটাকে প্রোভাইড করবে, অর্থাৎ সূর্যের আলোর যে শক্তি এবং সেখানে যে ফোটন কণাটা আছে, অর্থাৎ সূর্যের আলোর শক্তিটা কিন্তু একটু কণা আকারে আসে। ফোটন কণা হচ্ছে শক্তিযুক্ত একটা কণা। এই কণাটা আসলে সূর্যের আলোর থেকেই আমরা পাই। তাহলে এই ফোটন যে কণাটা আছে, ফোটন নট প্রোটন, অনেকে এটাকে প্রোটন মনে করে। সো ফোটন, এই ফোটন ওয়ার্ডটা থেকে কিন্তু আসলে এই ফটোসিনথেসিস নামটা আসলে আসছে, যার বাংলা অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে ফোটন যে কণাটা, এই কণাটা কি হবে? এই সূর্যালোক থেকে আমরা পাবো এবং এই ফোটন কণার মধ্যে থাকা শক্তিটাই সাহায্যেই কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার ফলে তৈরি হবে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য যা আছে সেগুলো, এবং তৈরি হবে অক্সিজেন গ্যাস। এবং এই কারণে এই বিক্রিয়াতে কি হলো? এই বিক্রিয়া কিন্তু সূর্যালোকের যে শক্তিটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক রূপে খাদ্যের মধ্যে জমা হয়ে গেল। অর্থাৎ সূর্যের আলোর শক্তিটাকে খাদ্যের মধ্যে জমা করলো কে? উদ্ভিদ। কোন প্রক্রিয়া করলো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে সূর্যের আলোর শক্তিটা এক ধাপে, মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে এক ধাপে যুক্ত হলো খাদ্যের মধ্যে। এবার এই উদ্ভিদের তৈরিকৃত খাদ্য কারা গ্রহণ করবে? বিভিন্ন প্রাণী গ্রহণ করবে এবং এই খাদ্যটাকে আমরা গ্রহণ করলাম, মানে প্রাণী, আমরা সহ অন্যান্য প্রাণীটাকে গ্রহণ করলো এবং প্রাণী
কি করবে, তার শ্বসন তন্ত্রের মাধ্যমে গ্রহণ করবে অক্সিজেন গ্যাস, এবং সেই অক্সিজেন গ্যাসের সাথে এই খাদ্যের একটা দহন বিক্রিয়া ঘটবে। এই দহন বিক্রিয়ার ফলে এই খাদ্যটা ভেঙে যাবে। তাহলে খাদ্যের মধ্যে কি শক্তি ছিল, ছিল হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি থাকে হচ্ছে খাদ্যের মধ্যে। আমরা খুব ইজিলি মনে রাখতে চাইলে মনে রাখতে পারি যে কোন কোন উপাদানের মধ্যে রাসায়নিক শক্তি থাকে। এটা খুব ইজিলি মনে রাখা যায়। ফুড অ্যান্ড ফুয়েল, খাদ্য এবং জ্বালানি পদার্থের মধ্যে অ্যাকচুয়ালি রাসায়নিক শক্তিটা জমা থাকে। এই রাসায়নিক শক্তি কোথা থেকে আসছে, এটা সূর্যের আলোকের যে শক্তি, সৌরশক্তি, সেটি কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কনভার্ট হয়ে কোথায় রূপান্তর হলো, রাসায়নিক শক্তিতে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হলো, অ্যাকচুয়ালি সৌর যে শক্তিটা ছিল এই সৌর শক্তিটা কনভার্ট হয়ে আমরা পেলাম হচ্ছে রাসায়নিক শক্তি রূপে, এবং এই শক্তিটা রূপান্তর হলো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। এবার এই যে খাদ্যের মধ্যে থাকা রাসায়নিক শক্তি, এইটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, তৈরি হবে পানি, এবং আমরা শক্তি পাবো। এই শক্তিটা পাবো আমরা তাপ শক্তি রূপে। অর্থাৎ রাসায়নিক শক্তি যেটি খাদ্যের মধ্যে ছিল সেটি তাপ শক্তি রূপে রূপান্তর হলো কোন প্রক্রিয়ার মাধ্যমে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, রাসায়নিক শক্তিটা রূপান্তর হয়ে গেল তাপ শক্তি রূপে কোন প্রক্রিয়ার মাধ্যমে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ ওভারঅল দেখা যায় যে সৌরশক্তিটা থেকে আমরা পেলাম রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং রাসায়নিক শক্তি থেকে পুনরায় কনভার্ট হলো হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোন শক্তিতে, তাপ শক্তিতে। তাহলে এই যে কনভার্সন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জীবনী শক্তি। তাহলে এই যে কনভার্সনটা হলো, এই কনভার্সনটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখতে পারে বা শ্বসনের বিক্রিয়াটা ভুলে যায়। একটু যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের শ্বসনের বিক্রিয়াটা পড়ারই দরকার হয় না, এটা কোনো পড়ারই দরকার নেই। আমরা যদি এই বিক্রিয়াটা পারি, পারার কথাই, কারণ এটা এতবার পড়েছি, ক্লাস 6 এ ছিল, 7 এ ছিল, 8, 9, মানে আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এই বিক্রিয়াটা আমাদের একেবারে ঠোঁটস্থ, পেটস্থ, মুখস্থ, নাকস্থ সব হয়ে গেছে। তাহলে আমরা এই যে বিক্রিয়াটা, যদি আমরা এই বিক্রিয়াটাকে ঘুরিয়ে লিখি, অর্থাৎ এখানে এই বাম পাশটা এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। আমরা যদি উৎপাদটাকে বিক্রিয়কের জায়গায় লিখি, আর আমরা যদি বিক্রিয়ককে উৎপাদের জায়গায় লিখি, তাহলেই দেখো এটা কিন্তু শ্বসনের বিক্রিয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটাকে জানি, তাহলে আমরা শ্বসনের বিক্রিয়াটা আমাদের পড়তে হচ্ছে না, আমরা ইজিলি কিন্তু লিখতে পারছি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এখান থেকে বুঝতে পারলাম হচ্ছে কি করে আসলে শক্তি রূপান্তরটা হয় এবং জীবনী শক্তিটা আসলে আমাদের পর্যন্ত পৌঁছায়। আমরা সরাসরি সৌরশক্তি ব্যবহার করতে পারি না, আমরা রাসায়নিকটাকে ব্যবহার করতে পারি না সরাসরি, আমরা ইউজ করতে পারি তাপ শক্তি। এবং তাপই হচ্ছে পৃথিবীতে একমাত্র সবচেয়ে বেশি ব্যবহার্য শক্তি, এবং তাপ শক্তির মাধ্যমে আমরা সকল জীব বেঁচে আছি। শুধু আমরাই না, আমি শুধু প্রাণীর কথা বললাম, এমনকি উদ্ভিদ দেহেও কিন্তু এই শ্বসন ক্রিয়াটা ঘটে। অর্থাৎ শ্বসন ক্রিয়া উদ্ভিদ দেহ একইভাবে ঘটে, এই শ্বসন ক্রিয়াটা উদ্ভিদ দেহ ঘটে, প্রাণী দেহ ঘটে, সেম প্রসিডিউরে, কিন্তু সালোক সংশ্লেষণটা শুধুমাত্র উদ্ভিদ দেহে ঘটবে। অর্থাৎ সকল জীবের জন্য এই তাপ শক্তি হচ্ছে একমাত্র ব্যবহার্য শক্তি। এবার এই যে শক্তিটা, আমরা এই শক্তিটা যে তাপ শক্তি পাবো, এই তাপ শক্তিটা আমরা অ্যাকচুয়ালি পাবো একটা যৌগের মধ্যে, যে যৌগটাকে বলা হয় এটিপি। শুধু এটিপি বললে ভুল হবে, এটিপি, জিটিপি, এনএডিপি এবং এফএডি। আমরা এই যে চারটা যৌগ আমি লিখলাম এখানে, এই যৌগ রূপে আমরা শক্তি পাই। অর্থাৎ এই যৌগের মধ্যে তাপ শক্তিগুলো জমা থাকে। তো আমরা এই যৌগের মধ্যে এই এটিপিটা তৈরি করাটা আমরা দেখবো, এটিপি কি করে তৈরি হয় সেটা আমরা এখন জানবো। তাহলে এটাই শুরু করি, আমরা এটিপি কি করে তৈরি হয় সেটা দেখলাম। প্রথম ব্যাপার, এখানে এটিপিটা তৈরি হওয়ার প্রসিডিউরটা আমরা দেখবো। তাহলে প্রথমে আমাকে এটিপির এই উপাদানগুলো কি কি তা আমরা জানবো। এটিপি যদি আমরা ফুল ফর্মটা বলি, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা হচ্ছে ফ্লাভিন অ্যাডিনোসিন হচ্ছে ডাইনিউক্লিওটাইড, আর এখানে যেটা পি দেয় তাহলে এটা হচ্ছে ফসফেট, এফএডিপি বলা যেতে পারে বা এফএডিএইচ বলা যেতে পারে। যদি এইচ বলি তাহলে এটা হবে হাইড্রোজেন। যদি আমরা এখানে লিখি এনএডিপিএইচ, তাহলে এটা এনএডিপিএইচ লিখলে কি হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এটা ফুল ফর্মটা আমি একটু স্মুথলি দ্রুত বলে ফেললাম, এটা আমাদের এখন দরকার হচ্ছে না বিধায় আমি এটাকে এত ক্লিয়ারলি বলছি না। এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে বিশদ আলোচনা আছে। তাহলে আজকে আমরা এটিপি এবং এডিপি দুইটা নিয়ে শিখবো আমরা। তো এই এডিপিটা কি করে আসে, বা আমি যদি বলি এটিপিটা কি করে তৈরি হয় সেটা আমরা দেখব। প্রথমত
এই এটিপি বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে নাইট্রোজেন বেস কি। হোয়াট ইজ নাইট্রোজেন বেস? নাইট্রোজেন বেস, খেয়াল করে দেখো, বেস মানে কি বোঝায়? বেস মানে বোঝায় কিন্তু ক্ষারক। তাহলে নাইট্রোজেন বেস মানে হচ্ছে নাইট্রোজেন জাতীয় ক্ষারক, অর্থাৎ নাইট্রোজেন দ্বারা সৃষ্ট কোনো ক্ষারক। ওকে, আমাদের জীবদেহে ডিএনএ এবং আরএনএ এই দুইটি কিন্তু আমাদের জীবের বৈশিষ্ট্য বহন করে। এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যে 5 রকমের নাইট্রোজেন বেস আছে, 5 রকমের। তার মধ্যে এডেনিনও একটা নাইট্রোজেন বেস, অর্থাৎ এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন, এই যে 5 রকমের আমরা বেস পেলাম, এগুলো প্রত্যেকই হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলোকে শর্ট ফর্ম লিখলে এটাকে শর্টকাটে এ লেখা হয়, এটাকে জি, এটাকে হচ্ছে সি, এটা টি এবং এটা ইউ। এই 5 রকমের নাইট্রোজেন বেস আছে। তার মধ্যে এডিনিন যে বেসটা আছে এটা দিয়েই গঠিত হয় আমাদের এডিনোসিন। আবার বলছি, এডিনিন দিয়ে গঠিত হয় এডিনোসিন, এবং এটাই আমরা দেখছি কি করে হবে। এডিনিন, এটার সংকেত হচ্ছে, আমি লিখে দিয়েছি দেখো, C5H5N5, এটা হচ্ছে এডিনিনের সংকেত। তারপরে হচ্ছে এর সাথে রাইবোজ সুগার। সুগার 2 রকমের হয়, ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এটা হচ্ছে রাইবোজ সুগার, অর্থাৎ 2 ধরনের সুগার। ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে, আর রাইবোজ সুগার থাকে হচ্ছে আরএনএ এর মধ্যে। তাহলে এডিনিন যে নাইট্রোজেন বেসটা আছে, যদি এর সাথে রাইবোজ সুগার যুক্ত হয় তাহলে গঠিত হয় এডিনোসিন। সংকেতটা আমি লিখে দিয়েছি কিভাবে গঠিত হয়, তোমরা চাইলে এখান থেকে এটা লিখতেও পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এডিনিনের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে আমরা যে এডিনোসিন পাই, এই এডিনোসিনের সাথে পরপর 3টি ফসফেট যুক্ত হয়ে ট্রাইফসফেট গঠিত হয়। অর্থাৎ এডিনোসিনের সাথে ফসফেট, কি ধরনের ফসফেট? ইনঅর্গানিক ফসফেট। এই আইপির ফুল ফর্ম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক মানে আসলে কি? ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব, আর ফসফেট আসলে কোনটা? PO4, এটাই হচ্ছে ফসফেট। আই উইশ তোমরা এটা জানো ফসফেট মূলক কোনটা, PO4 3- এটা হচ্ছে কিন্তু ফসফেট মূলক। তাহলে অজৈব ফসফেট যদি অ্যাডিনোসিনের সাথে একটা যুক্ত হয় আমরা পাই AMP, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে এক, তাহলে অ্যাডিনোসিন মনো মানে একটি ফসফেট। এবার এই মনোফসফেটের সাথে যদি আরেকটি অজৈব ফসফেট যুক্ত হয় তখন আমরা পাই অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটি ফসফেট। যদি আমরা আবার এর সাথে আরেকটি ফসফেট যুক্ত করি বা যুক্ত হয় তাহলে পাবো হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই ফসফেট যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। আবার যদি উল্টো কাজটা হয়, অর্থাৎ যদি এই বিক্রিয়াটা উল্টোভাবে ঘটতো, সাপোজ আমি যদি এটাকে মুছে দিয়ে দিই তাহলে কি হয়? যদি এমন হতো যে এটিপি এটা ভেঙে গেল, যদি ভেঙে আমরা পুনরায় এডিপি পাই এবং ইনঅর্গানিক ফসফেট পাই, এই বিক্রিয়াটি, অথবা যদি এমন হয় যে এডিপি ভেঙে গিয়ে আমরা এএমপি পেলাম, অথবা যদি এমনটাও হতে পারে যে এএমপি ভেঙে আমরা অ্যাডিনোসিন আর ফসফেট পেলাম, অর্থাৎ এইবার ফসফেট আলাদা হচ্ছে। এই আলাদা হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফাইলেশন। ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন, আর ফসফেট আলাদা হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফাইলেশন। যদি এই প্রক্রিয়াটা সূর্যের আলোর সাহায্যে ঘটে তখন জাস্ট একটা ওয়ার্ড যুক্ত করতে হবে। ফসফোরেশন ওয়ার্ডটা একটু চেঞ্জ হবে, সেটা কেমন? ফটোফসফোরাইলেশন। অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে যদি এই কাজটা ঘটে এটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। আবার যদি সূর্যের আলোর সাহায্যে যদি ভেঙে যায় তখন এটাকে আমরা ডিফসফোরাইলেশন না বলে কি বলবো? ডিফটোফসফোরাইলেশন। এই হচ্ছে ফসফোরাইলেশন এবং ডিফসফোরেশনটা কি করে হয় সেটি আমরা দেখলাম। এবার আমরা এই প্রক্রিয়াটা দেখব যে এডিপি এটার সাথে একটি ফসফেট যুক্ত হয়ে কি করে এটিপি তৈরি হয়, এই প্রসেসটি আমরা দেখব। সেই জন্য আমাদের এই চিত্রটা ফলো করতে পারলে ভালো, আমরা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে এটাকে দেখতে পারি। এখন প্রথমত আমরা এখানে কি বলেছিলাম যে আমরা দেখব হচ্ছে এখানে এডিপির সাথে আইপি অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি কি করে তৈরি হয় এটা আমরা দেখব। প্রথমত আমাদের এখানে এই অংশটুকু দিকে আমরা তাকাই, এখানে কি আছে? আমি কি বলেছি এটাকে এডিনিন, অর্থাৎ এটা এডিনিনের গাঠনিক সংকেত। আমরা এই গাঠনিক সংকেতটা আরো ভালো করে বুঝতে পারবো যদি আমরা কেমিস্ট্রি অধ্যায় 5 এবং অধ্যায় 11টা খুব ভালো করে বুঝি, কারণ ওই অধ্যায়ে আমাদেরকে অ্যাকচুয়ালি এই গাঠনিক সংকেতগুলো শেখানো হবে। অর্থাৎ আমরা যে অ্যাডিনিনটা বলেছিলাম এই অ্যাডিনিনটার গাঠনিক সংকেতটা হচ্ছে এইরকম। অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে কি পাওয়া যায়? পাওয়া যায় এডিনোসিন। তাহলে এই হচ্ছে সেই রাইবোজ সুগার। তাহলে এডিনিন আর রাইবোজ সুগার মিলে কি পাচ্ছি আমরা?
এডিনোসিন পাচ্ছি। তাহলে এইটুকু অংশ হচ্ছে এডিনোসিন। যখন এর সাথে একটি ফসফেট যুক্ত হয় তখন আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে যুক্ত আছে কয়টি? দুইটি, সো ডাইফসফেট। এবার এই পুরোটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এখন এর সাথে যদি আরো একটি ফসফেট যুক্ত হয় তাহলে আমরা কি পেয়ে যাব? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইখানে অ্যাডিনিন, এইখানে রাইবোজোম, এইখানে আছে তিনটি ফসফেট। জাস্ট এই দুইটার মধ্যে আলাদা অংশ কোনটা? কোথায় পার্থক্য আছে? একটি ফসফেটে। এখন এই একটি ফসফেট শেষে যুক্ত হলে আমাদের প্রফিটটা কোথায়, বা যুক্ত হবে কেন? এইটা যুক্ত হওয়ার কারণ হচ্ছে এটাই, এটা যুক্ত হলেই তার মধ্যে শক্তি জমা থাকতে পারবে। অর্থাৎ এডিপির সাথে যখন একটি ফসফেট যুক্ত হবে এবং এখানে তিনটি ফসফেট পাওয়া যাবে, শেষ যে ফসফেটটি যুক্ত হলো এই শেষ ফসফেটের এই বন্ধনের সাথে 7.2 কিলোক্যালোরি পরিমাণ শক্তি জমা থাকে। অর্থাৎ এডিপি থেকে যখন এটিপি তৈরি হয় তখন এটিপির মধ্যে, এই এটিপির মধ্যে 7.2 কিলোক্যালোরি শক্তি জমা থাকে। পুনরায় আবার যদি এটিপি ভেঙে এডিপি পাওয়া যায় তখন ওই যে শেষ ফসফেট সেটা তো মুক্ত হয়ে যায়। এটা মুক্ত হওয়ার কারণে ওই 7.2 কিলোক্যালোরি শক্তি পুনরায় ফেরত পাওয়া যায়। অর্থাৎ এডিপির থেকে এটিপি যখন হয়, অর্থাৎ যখন ফসফোরেশন হয় তখন শক্তি জমা হয়, যখন ডিফসফোরেশন হয় তখন শক্তি মুক্ত হয়। অর্থাৎ এটিপিটা একটা রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে। এই জন্য এটাকে বলা হয় শক্তি মুদ্রা, বায়োলজি কয়েন, এনার্জি কয়েন বা রিচার্জেবল ব্যাটারি। তাহলে এই যে অংশটা, এই এটিপি সে কি করলো? প্রয়োজনের সময় সে ফসফেট যুক্ত করে শক্তি জমা করলো, আবার ফসফেট মুক্ত করে সে শক্তিটাকেও মুক্ত করলো। অর্থাৎ সে শক্তি জমা রাখতে পারে এবং প্রয়োজনে সে ব্যবহারও করতে পারে। তাহলে এই জন্য এটিপিটাকে আমরা বলছি রিচার্জেবল ব্যাটারি বা এনার্জি কয়েন বা বায়োলজি কয়েন বা শক্তি মুদ্রা। তাহলে এটা ছিল অ্যাকচুয়ালি এডিপি থেকে এটিপি বা এটিপি থেকে এডিপি এই চক্রটা। আই উইশ বুঝতে পারছো ব্যাপারটা। আমি এখান থেকে ট্রাই করেছি জীবনী শক্তিটাকে বলতে ফসফোরিলেশন এবং ডিফসফোরিলেশন, ফটোফসফোরিলেশন, ডিফটোফসফোরিলেশন এবং এটিপি থেকে এডিপির এই চক্রাকার প্রক্রিয়াটা দেখানোর। আই উইশ ব্যাপারটা খুব একটা কঠিন না। যদি এরপরও অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। আই উইশ আমি তোমাদেরকে ইনশাআল্লাহ অন্য কোনো ভাবে এটাকে বোঝানো ট্রাই করব। আপাতত সবাই সেই পর্যন্ত ভালো থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।